মন্দির নগরী বিষ্ণুপুরে আপনাদের সকলকে স্বাগত জানাই। একদিনে বিষ্ণুপুর কিভাবে ঘুরে দেখবেন সেই সমস্ত তথ্যই থাকবে আজকের এই ভিডিওতে। আমি এখন রয়েছি খড়গপুর স্টেশনে। আজকে 12ই এপ্রিল 2026। আমি যাচ্ছি বিষ্ণুপুর 12883 রূপসী বাংলা এক্সপ্রেস, যেটা সপ্তাহে প্রতিদিন সকাল 6:30টায় সাঁতরাগাছি থেকে ছেড়ে সেই দিনই সকাল 9:30টায় পৌঁছায় বিষ্ণুপুরে। আর আমি খড়গপুর থেকে জার্নি করছি। খড়গপুরের টাইম হচ্ছে 7:45। এখন ট্রেন অ্যানাউন্স করলো 1 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি, ওইখানে আসবে রূপসী বাংলা। আমাদের যেতে সময় লাগবে ওই 1 ঘন্টা 40 মিনিট মতন। আর আমি এই ট্রেনে জার্নি করছি 2AC। সেখানে একজনের ভাড়া পড়েছে খড়গপুর থেকে 95 টাকা। আর আমার সাথে আছে আমার কন্যে। ফুল ফ্যামিলিই যাচ্ছি। তাহলে আমার হিরোকে দেখুন। হ্যাঁ, আর ওখানে আছে মা। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে, এইমাত্র অ্যানাউন্স হলো, সেই কারণে এই দেখুন এই রূপসী বাংলা ঢুকে গেল 1 নম্বর প্ল্যাটফর্মে। আচ্ছা, আমি রূপসী বাংলা করে যাচ্ছি, আবার কিন্তু রূপসী বাংলা করেই ফিরবো। ভিডিওটা শুধু দেখতে থাকুন, আপনাদের জন্য দারুণ একটা ভিডিও আসতে চলেছে। কারণ আমাদের হাতে এখন সময় খুব কম, তাই খুব কম সময়ে কী করে একটা ভালো ট্যুর করতে পারবেন সেটাই থাকবে আজকের ভিডিওতে। চলুন তাড়াতাড়ি করে উঠে পড়বো। আমরা ট্রেনে উঠে এই যে সিট নিয়ে 3 জনে বসে পড়েছি। আমাদের এই দিকটায় পড়েছে আর ওই দিকে একটা উইন্ডো সাইড। তুমি একা একা বসবে? একা একা বসতে ভালো লাগছে? হ্যাঁ, আগেই ট্রেনে উঠে আমরা খুঁজতাম কীভাবে জানলার ধারে বসা যায়। তাহলে চলো দুর্গা দুর্গা বলে রওনা দিই। রাধে রাধে। অবশেষে এসে পৌঁছে গেলাম বিষ্ণুপুরে। ট্রেন কিন্তু একদম ঠিকঠাক সময় আমাকে নামিয়ে দিয়েছে বিষ্ণুপুরে 1 নম্বর প্ল্যাটফর্মে। এবার প্ল্যাটফর্মের বাইরে যাব, ওখান থেকে টোটো বা অটো একটা বুক করব, সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। চলুন। আমি স্টেশনের বাইরে বেরিয়ে এখানে কিন্তু টোটো রয়েছে, 4 চাকা রয়েছে। এই দেখুন, এইরকম গাড়িতেও আপনারা ঘুরতে পারেন। এখানে দাদার সাথে কথা বললাম, তো উনি বলছেন যে 4 চাকা করে গেলে ঘন্টায় 300 টাকা। তো দাদার সাথে বার্গেনিং করছি যে একটুখানি কম করুন। কারণ আমরা ভেবেছিলাম টোটো নিয়ে ঘুরবো, আজকে প্রচণ্ড রোদ, তো চাইছি যে গাড়ি করে ঘুরতে, মাও রয়েছে, তাহলে সুবিধা হবে। তো আপনারা এসে অটো বা টোটো যেটা দিয়ে ঘুরুন, এখানে কিন্তু ঘন্টা হিসাবে ওনারা নিচ্ছেন। যদি আপনি টোটো করে ঘোরেন সেক্ষেত্রে ঘন্টায় 200 টাকা, আর যদি আপনারা 4 হুইলারে ঘোরেন, 4 হুইলারে, তাহলে আপনাকে 300 টাকা করে, কিন্তু নন এসি। তো আপনারা একটু বার্গেনিং করবেন। আমরাও দাদার সাথে বার্গেনিং করছি। আমি কিন্তু দাদা 250 টাকা করেই দেবো। আর এই দাদা, আপনারা যদি চান ওনার নাম্বার আমি ভিডিওতে প্রোভাইড করে দেবো, ওনার সাথেও কিন্তু ঘুরতে পারেন। বিষ্ণুপুরে এত কাছে থাকি, অথচ আমরা ফার্স্ট টাইম। হ্যাঁ, বিষ্ণুপুরের জন্য। হ্যাঁ, আমি সাইট সিনের প্রথম স্পটে চলে এসেছি, রাসমঞ্চ। এইখানে আপনাকে টিকিট করতে হবে 25 টাকা পার পার্সন। অ্যাডাল্টদের 15 বছর পর্যন্ত কারো টিকিট লাগবে না। আর এখানে কিন্তু আপনি গাইড দাদা পেয়ে যাবেন, সিরিয়াল বাই সিরিয়াল যিনি থাকবেন সেইভাবে গাইড দাদারও একটা টিকিট আপনাকে কাটতে হবে। আর হ্যাঁ, আর যদি আপনি অনলাইনে কাটেন সেক্ষেত্রে 20 টাকা করে পড়বে পার পার্সন। সেটা সবার ক্ষেত্রে, মন্দিরের জন্য। হ্যাঁ, সবার ক্ষেত্রেই। এবার আমি বলি যে কটা মন্দির এখানে রয়েছে, এই রাসমঞ্চে কিন্তু তার টিকিট হবে, মানে ওই স্লিপটাই রেখে দেবেন যে বাদ বাকিগুলো আপনি কিন্তু এই টিকিট কেটেই ঘুরতে পারবেন। কি কি মন্দির আপনি ঘুরতে পারবেন আমি নিশ্চয়ই বলে দেবো। আমি প্রথমে রাসমঞ্চে এসে গাইড দাদাকে নিয়েছি যাতে খুব ভালো করে বুঝতে পারি। তাহলে চলুন ওনার কাছ থেকে শুনে নিই। নমস্কার, আমরা এসেছেন বিষ্ণুপুরের এই বাঁকুড়া জেলাতে দক্ষিণ রাঢ় বা লার অঞ্চল বলা হয়। বিষ্ণুপুরে একটা ডাইনেস্টি ছিল, মল্ল ডাইনেস্টি। মল্ল মিন রেসলার, সামান্টেল্লা অ্যাবরজিনাল টাইটেল। তো এরা প্রথমত রাজস্থান থেকে এসেছেন। প্রথমত এরা শাক্ত, তারপরে শৈব, তারপরে বৈষ্ণব ধর্মের দীক্ষা নেই শ্রীনিবাস আচার্যের কাছে। দীক্ষা নেওয়ার পরেই কতগুলো মন্দির করেছিলেন, সেগুলো আর্কিটেকচার এসেছে উড়িষ্যা, বাংলা এবং ইসলামিক। তো এখন আমরা দাঁড়িয়ে আছি একটা মন্দির, তাকান এদিকে। এই দেখুন, এইটা টেপ পিরামিড রয়েছে। টেপ পিরামিড ইজিপসিয়ান। এই রূপগুলো বাংলা বাংলা বাংলা, চারদিকে কর্নারে 4 চালা, নিচে রাজগুলা ইসলামের, এবং 3 পোস্ত বসবার স্থান আছে ওখানে। এবং এইটা নিচের পিনটা আছে ঝামা পাথরে। ঝামা পাথরে কেন?
এইখানে ঝাঁ পাথরে কেন আছে, আতপাক বা ফাঁদে কোনো ক্ষতি করতে পারবে না। তার সব মন্দিরগুলোই যখন টেরাকোটা মন্দির যখন দেখাবো, প্রিন্টগুলো ঝামা পাথরে আছে। আর এইটা তৈরি করেছিলেন বিরামবীর রাজা 1587 অর্থাৎ 16th সেঞ্চুরিতে রাসুস উপলক্ষে। এইরকম স্থাপত্য ভারতবর্ষে নাই। সেই সময়তে রাস পূর্ণিমাতে নেবারিং টেম্পল থেকে রাধাকৃষ্ণের মূর্তি এনে, কৃষ্ণটা কষ্টি বছরে মেটালে আর দুটোই মেটালে হতে পারে, তো সেইগুলো এনে প্রথমত একটা ভিতরে একটা স্যান্টাম আছে, ওখানে অ্যাসেম্বল করা হতো। তারপর এই সন্ধ্যার সময়তে এই করিডোরে রেখে রেখে মেলা হতো। 3 থেকে 4 দিন মেলা হয়ে গেলেই রিটার্ন চলে যেত মূর্তিগুলো মন্দিরে মন্দিরে যেখান থেকে আনা হয়েছিল। তো এরকম স্থাপত্য ভারতবর্ষে নেই। তো চলুন আমরা ভিতরতে দেখে আসি, এক একটা পিলার সেই 8 পিলার কীভাবে লোডটাকে নামাচ্ছে, এটাই দেখবার মতো। বাহ, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে এখন এই রাসমঞ্চ। হ্যাঁ, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 23টার মতো আছে, একটা ক্যানন, আচ্ছা, আর আরো কতগুলো ঝামা পাথরের মন্দির আছে, সেইগুলো দেখাবো। এটিতে বিরামবীর রাজা মানে রাসুস উপলক্ষে এই মঞ্চটি নির্মাণ করেছিল। এইটা হচ্ছে নতুন করে রিপেয়ার হয়েছে, আর এটা হচ্ছে অরিজিনাল। হ্যাঁ, আচ্ছা, এগুলো রিপেয়ার করা হয়েছে আর এটা অরিজিনাল। হ্যাঁ, আর এই আজটা হচ্ছে মোগল বা ইসলামিক ইনফ্লুয়েন্স। আচ্ছা, হ্যাঁ, এটা এই যে প্লাস্টারটা ওখানে দেখিয়েছিলেন, এই প্লাস্টারটা সব জায়গায় ছিল, কোটিংটা এটাকে টাকো বা পঙ্খের কাজ বলা হয়, ওটা লাইম প্লাস্টার আর কি। হ্যাঁ, টেরাকোটা হচ্ছে ল্যাটিন সামান্টেলা ইটালিয়ান ওয়ার্ড, টেরা মিন আর্ট অর ক্লে, কোটা মিন কুকিং, অ্যাকচুয়ালি বেক ক্লে ওয়ার্ক। এই গাঙ্গেটিক বলেই টেরাকোটা মন্দির আছে ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশে, অন্য প্রভিন্সে যদি আছে রেয়ার। আর গান বাজনা মতিচুর তিন নিয়ে বিষ্ণুপুর ঘোরানা, একটা নিজস্ব ঘোরানা আছে এখানে। ডিসেম্বরের 23 থেকে 29 এখানে মাঠে পার্টিসিপেট করে মেলাতে আমাদের আর্টিস্ট যারা আছে, ওইখানে হাই স্কুলের মাঠে মেলাটা হয় প্রতি বছর ওই টাইমে। আমরা সাইট সিনের দ্বিতীয় স্পটে এলাম, শ্যামরাই মন্দির। এবার ওনার থেকে শ্যামরাই মন্দির সম্পর্কে কিছুটা শুনে নিই। এখন রয়েছে একটা মন্দির পোড়ামাটির অলঙ্কারের জন্য বিখ্যাত। হ্যাঁ, এটার নাম হচ্ছে শ্যামরাই টেম্পল। শ্যাম হচ্ছে কৃষ্ণ, রায় হচ্ছে রাধা, ওর নামে মূর্তি ছিল, বর্তমানে নেই। তো আপনারা মন্দির দিকে তাকান, এই দেখুন এই যে শপিং রূপ, এটা বাংলা স্থাপত্য। চারদিকে যে 4টা টার রয়েছে উড়িষ্যা স্থাপত্য, আর মধ্যেখানে এটা অক্টাগনাল বা ইসলামিক স্থাপত্য। সেই জন্য আমরা চলতি ভাষায় পঞ্চরত্ন বা পাঁচচূড়া মন্দির বলে থাকি। এবং এটা অ্যাকচুয়ালি নাম শ্যামরাই টেম্পল। এটা তৈরি করেছিলেন বিরামবীরের ছেলে রঘুনাথ সিং রাজা 1643 খ্রিস্টাব্দে। তো এইখানে যেসব অলঙ্কারগুলো আছে টেরাকোটা, খুব মিনিয়েচর সূক্ষ্ম কাজ আছে, সেই জন্য এটাকে বেস্ট এক্সাম্পল অফ টেরাকোটা টেম্পল বলা হয়। হ্যাঁ, এইখানে আছে রামায়ণ, মহাভারত, সেই যুগের কন্টেম্পোরারি সোশ্যাল লাইফ, হ্যাঁ, দশাবতার, দশ মহাবিদ্যা এবং হান্টিংও কিছু কিছু আছে দেখাচ্ছি। জালির কাজ অপূর্ব। আর এইটা দেখুন, এই যে প্লেনগুলো, এগুলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার থেকে রেস্টোর করা হয়েছে। আর এটা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, প্রিজার্ভার, ক্রিয়েটার অ্যান্ড ডেস্ট্রয়ার। এই যে জিওমেট্রিক্যাল আর্ট, মুসলিম ইনফ্লুয়েন্স, এই যে গোল সার্কেল দেখা যাচ্ছে, রাসমণ্ডল দুদিকে, বাঁ দিকে ডান দিকে, আর মধ্যে একটা মানভঞ্জন। কৃষ্ণ, রাধা, ললিতা এবং গোবিন্দের সঙ্গে নৃত্য করছে রাস পূর্ণিমাতে, সেখানে রাসমণ্ডল বলা হয়। কৃষ্ণ, রাধা এবং বিশাখা, সেখানে এটা হচ্ছে মানভঞ্জন মধ্যেরটা। হ্যাঁ, এসব আছে। মানে এইগুলো প্রথমত মোল্ড করেছে কাঠে, তারপরে ক্লেতে দিয়েছে, বার করে দেখছে ঠিক আছে কি না, শুকিয়ে বেকিং করে তারপরে সেট করেছে। আর উইন্টার সিজনে বেকিংটা ভালো হয়। আর জ্বালা দিয়েছিল তেঁতুল কাঠ দিয়ে। এখন যারা এই যে টেরাকোটা মন্দির এগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ, তো এইখানে ওরা প্লাস্টার অফ প্যারিসের মোল্ড করছে। হ্যাঁ, আর ওরা জ্বালা দিচ্ছে ইউক্যালিপটাস পাতা, আকাশমণি পাতা। এক একটা মন্দির তৈরি করতে 12 থেকে 12 বছর লেগেছে। মানে এইটা হচ্ছে 1643। এরপরে আরেকটা মন্দির ওই রঘুনাথ সিং রাজা তৈরি করলেন, সেটা 1655। হ্যাঁ, ওই 1600 শতাব্দীতেই সমস্তটাই হয়েছে। যেহেতু এটা একটা সময় মল্ল রাজাদের রাজধানী ছিল এই বিষ্ণুপুর, সেই কারণেই যা কিছু স্থাপত্য রয়েছে সেই সময়কারই, মানে সমস্তটাই ওই 1600 খ্রিস্টাব্দেরই আনুমানিক আশেপাশে রয়েছে। হ্যাঁ, এবং এরা প্রথমত পাঠানদের সঙ্গে যুদ্ধ করেছে, কিন্তু মোগলের সঙ্গে সন্ধি করেছে। মানসিং আর জগৎ সিং এরা ছাউনি ফেলেছিল আরামবাগ। আরামবাগের নাম ছিল আগে জাহানাবাদ। সেইখানে তাদের উদ্দেশ্য ছিল যে কলিঙ্গ জয় করব এবং যেসব সামন্ত রাজা আছে তাদের সঙ্গে রেভিনিউ মোকাবেলা হবে। তখন এদিকে কদলু খাঁ মদ্যপান করে জগৎ সিংহকে নিয়ে চলে যাচ্ছিলেন বেপথে। সেই সময়তে বিরামবীর রাজা
কি করলেন, খুব চতুর ছিলেন তিনি, ওকে জগৎ সিংহকে উদ্ধার করে ওর নামে কিছু মৌজা এবং একটা মন্দির দান করেছে, সেটা হচ্ছে মিনময়, এটা পরে দেখাচ্ছে একটু পরে। হ্যাঁ, তো এই পরে তারপরে এরা মোগলের আন্ডারে প্যাটার্ন রাজা, সেই জন্য মোগল ইনফ্লুয়েন্সগুলো আমরা কন্টেম্পোরারি সোশ্যাল লাইফের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আর এই যে আর্টসটা, এটা মোগল, মানে মোগলকে খুশ করবার জন্য ওই কন্টেম্পোরারি সোশ্যাল লাইফ ড্রেসগুলো, হ্যাঁ, টার্মেন্ট সবগুলি আছে। আর রাজস্থানি ইনফ্লুয়েন্সও আছে, এরা রাজস্থান থেকে এসেছিলো বলে একটা ট্রেড কমিউনিকেশন ছিল এখানে, সেই জন্য এগুলো এসেছে। মানে সমস্ত মন্দিরের ক্ষেত্রেই কিন্তু যে ওই যে পিরামিডের মতো যে কথাটা বলছিলাম, বা মুসলিম ধারার যেটা উনি বলছেন, ইসলামিক ধর্মের মানে রাজাদের খুশি করার জন্য তখনকার সময় ওইটা চিন্তা ভাবনা রেখে মন্দিরগুলো বানানো হয়েছিল। আচ্ছা, এখন আমরা যাচ্ছি রাজবাড়ির দিকে, হ্যাঁ, এবং এটাকে কিল্লা মহল্লা বা রাজ দরবার বলা হয়। তো এই পরীক্ষা দিয়ে ঘেরা ছিল, এই যে ক্যানেল, এটা হচ্ছে পরীক্ষার কিছু অংশ রয়েছে। আর বড় বড় দিঘি বা জলাশয়কে আমরা বাঁধ বলি, সেই বাঁধগুলো কানেক্টেড ছিল মোটের সঙ্গে। যখনই শত্রুপ্রকাশ্য জল ছেড়ে, কুমির ছেড়ে আক্রমণ করা হতো। আর এই যে একটা চারকোনা ওয়াল দেখা যাচ্ছে, এটাকে গুমগড় বলা হয়। গুমগড় মানে নির্গিতবাদীকে বিচার পর ফেলে দেওয়া হতো, এটা কথিত আছে। অ্যাকচুয়ালি এটা জলের ট্যাঙ্ক, এখান থেকে সাপ্লাই দেওয়া হতো রাজবাড়িতে, জলের ট্যাঙ্কে জলটা সরবরাহ করতো। হ্যাঁ, ওয়াটার শত্রুপক্ষকে প্রতিরক্ষা বাহিনীকে মজবুত করবার জন্য বীরসিংহ রাজা 17th সেঞ্চুরিতে এই পরীক্ষাগুলো বড় বড় দিঘি বা জলাশয়গুলোকেও তৈরি করেছিলেন, খনন করেছিলেন কয়েকদের জল কষ্টের জন্য। হ্যাঁ, ওইখানে দেখুন ছবি দেওয়া রয়েছে যে এখানকার ডিজাইনটা তখন কিরকম ছিল। হ্যাঁ, এই যে ক্যানেল, এইসব ছিল। হ্যাঁ, এই জিনিসটাই তখনকার দিনে ছিল, যেটা এখন ছবি আকারে এখানে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এখন আমরা চলে এসেছি একটা মন্দির, স্থাপত্য সম্পূর্ণ বাংলা স্থাপত্য। এটা হচ্ছে জোর বাংলা, দুটো কুড়ে ঘর, তার উপরে চারচালা, সেই জন্য আর্কিটেকচার নেম জোর বাংলা। আর আরেকজনের মূর্তি ছিল বলে আরেকটা নাম কেষ্ট রায়। এই মাত্র যে মন্দির দেখল ওম শ্যাম রায়ের নির্মিতা রঘুনাথ সিং রাজা, আবার 12 বছর পরে তিনি একটা টেরাকোটা মন্দির তৈরি করলেন, পরামাটির অলঙ্করণ মন্দির তৈরি করলেন। কিন্তু এখানকার যেসব টেরাকোটা স্ল্যাবগুলো বা প্যানেলগুলো একটু বড় বড় টাইপের, ওই একই জিনিস আছে এখানে। তো এইটা হচ্ছে সম্পূর্ণ বাংলা স্থাপত্য। আমি রাসমঞ্চে যে টিকিটটা কেটেছিলাম, আপনাদের বলছিলাম যে এর মধ্যে 3টে মন্দির রয়েছে, রাসমঞ্চ রয়েছে, আর রয়েছে জোর বাংলা, আর রয়েছে শ্যামরাই মন্দির। এই একটা টিকিটে আপনি 3টে মন্দির ঘুরে দেখতে পারবেন, সেটাই আপনাদের বললাম। আর সমস্তটাই কিন্তু সানরাইজ টু সানসেট মন্দির খোলা থাকে, মধ্যে জায়গাটা কোনো সময় বন্ধ হয় না। আমরা এখন জোর বাংলা ঘুরে এলাম রাধাশ্যাম মন্দিরে যাব। এখানে কিন্তু রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, পুজো হয়, তো ওটাই যাবো। এটা হচ্ছে নহবতখানা, থানায় বাজিয়ে ঘুম ভাঙানো হতো। রাজবাড়িটা ওপাশে রয়েছে, ভোরের বেলায় থানায় বাজিয়ে রায়দের ঘুম ভাঙানো হতো, সেজন্য নহবতখানা এটা নাম। এটা আরবান আর্কিটেকচার, এটা ফ্রেস্কো পেন্টিং কিছু রয়েছে, এটা ইটের। এরপরে যাচ্ছি রাধেশ্যাম মন্দির, সেখানে সম্পূর্ণ ঝামা পাথরের আসল, কিছু কার্ভিংয়ের কাজ আছে, ভিতরে যেয়ে যাবে। ও, এইটা দিয়ে ঢুকতে হবে ভিতরে। এইটা হচ্ছে নহবতখানা, এটা হচ্ছে রাধাশ্যাম মন্দিরের আগেই রয়েছে নহবতখানা। এইখান দিয়ে আমরা এখন যাব ভিতরের দিকে। এই মন্দিরটি শেষ রাজা চৈতন্য সিং 1758 অর্থাৎ পলাশী যুদ্ধের 1 বছরের পরে পরম্পরা শেষ মন্দির তৈরি করলেন। এটা সম্পূর্ণ ঝামা পাথরের, এটা রিপেয়ার করা হয়েছে। হ্যাঁ, তাছাড়া প্যারিসের এই সাদাটা। আর আসুন ডান দিকে কিছু কার্ভিংয়ের কাজ আছে, ওই রামায়ণ মহাভারত। এটা হচ্ছে নাট মন্দির। এটা জোর বাংলা মন্দিরের একদমই পাশে, এখান থেকেও জোর বাংলা মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। ওই দেখুন জোর বাংলা মন্দির, পায়ে হাঁটা ডিস্টেন্স, ওখান থেকে একটুখানি হচ্ছে রাধাশ্যাম মন্দির। এইগুলো সবই দশাবতার, ওদিকে ব্যাটেল ছিল রামায়ণ। এইখানে দেখুন ও কৃষ্ণ আর রাধা, কৃষ্ণটা কষ্টপতি, রাধাটা মেটালে রয়েছে। রাধে রাধে, হ্যাঁ, বুঝতে মাথায় এটা মানে ও কি সুন্দর, রাধে 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 রাধে। আর এইটা হচ্ছে বিষ্ণু অনন্ত স্থান, এক্সটার্নাল বেড অফ দ্য লর্ড বিষ্ণু, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এটা কার্ভিং এর, এটা টেরাকোটা নয়, এটা ঝামা পাথর। সেই সময় নাট মন্দির ছিল এইটা, আর এইটা ছিল তুলসী মঞ্চ। তুলসী মঞ্চ এখনো রয়েছে। আর এইটা রান্নাবাড়ি, এখনো মৃন্ময়ী মন্দির থেকে অন্নভোগ নিবেদন করা হয় এখানে। মৃন্ময়ী বা দুর্গা
এই যে মা মৃন্ময়ী মাতার মন্দির প্রতিষ্ঠাতা জগৎমল্ল 303 মল্লাব্দ বাংলা 404-997। এবং এখানে এই রাজারা প্রথমত শাক্ত ছিল, সেই সময়তে এখানে উগ্রচনা মূর্তি ছিল, তখন নরবলি করেছে। শাক্তের পরে যখন বৈষ্ণব ধর্মের দীক্ষা নিলেন, নরবলি নিষিদ্ধ হয়, 15 দিন আগের থেকে পটে পুজো আরম্ভ হয়। সেই পটগুলো বিজয়ের দিনে এই মন্দিরের পিছনে একটা গোপাল সাহের আছে, ওখানে বিসর্জন করা হয়। মায়ের মূর্তি কখনো বিসর্জন হয় না, যখন স্বপ্ন দেয় তখনই অঙ্গরাগ করা হয়। এবং এটা 1000 বছর হয়ে গেছে মায়ের মূর্তি এখানে। যখন অষ্টমী পুজো হয় তখন একটা ছোট কামান আছে, ভিতরে দেখাচ্ছি। ওই কামানটা ওইখানে একটা টিলা আছে, গেটের কাছে একটা টিলা আছে, টিলাতে নিয়ে যাওয়া হয়। গান পাটার গানম্যান ওখানে থাকবে। তারপর ঠিক সন্ধি পূজার সময়তে টোপ বলবে, তারপরে আমরা ঠিক আছে, আর তারপরে ওটা বাস হলে 12 বাড়ি সন্ধি পূজা আরম্ভ হয়। সেই ট্র্যাডিশন এখনো বজায় আছে। আর এই মন্দিরটা এই রাজাদের যে বংশধর তাদের পরিচালনা করে এখনো কিন্তু সেই কামানটা ইউজ করা হয়, তবেই সন্ধি পুজো হয়। সন্ধি পুজোর সময় ওটা হয়। টাকা এই যে গাছটা দেখা যাচ্ছে, এই গাছের মধ্যে 8 রকমের গাছ ছিল, বর্তমানে 4 রকমের আছে। এইখানে একটা কাহিনী আছে যে প্রথমত এরা বদন্নপুর বলে জয়পুরের কাছে ওরা রাজত্ব আরম্ভ করে। তখন সেইখানে রাজত্ব আরম্ভ করে এবং সেইখানে জগৎমল্ল ওইখানে থাকতেন। তারপর একদিন শিকারে এসেছিলেন এদিকে ঘন অরণ্যে। তখন একটা বাঘ পাখি নিয়ে এসেছিলেন, বাঘ পাখিটা ছেড়ে দেয়, তো পরিশান্ত হয়ে যায়। তো ব্যাপারী দেখে একটা বক আক্রমণ করছে, দেখে আশ্চর্য হয়ে যায়। তখন তাকে স্বপ্ন দিয়ে যে তুই এখানে রাজ্য ট্রান্সফার কর এবং আমার মন্দির বানা। আর এখানে রাজ্য আমাদের এখানে একটা ছোট করে মেটে বাড়িতে ছিল, সেই সুন্দর করে রামকৃষ্ণ দেব আছেন। তখন মীমাংসা হয়ে যায়, তখন মাকে চিন্ময় রূপে দেখেন। আর লাল দিঘিতে ভাবসমান হয়, লাল রং দেখাবো, লাল দিঘি ভাবসমান। আর এই মৃন্ময়ী মাতার মন্দিরে ঢুকলেই কিন্তু আপনি দেখতে পারবেন বাঁকুড়ার সেই ঐতিহ্য, ডোকরার কাজের সমস্ত কিছু জিনিস, ঘর সাজাবার জিনিস এখানে রয়েছে, হার রয়েছে, চুড়ি রয়েছে, বিভিন্ন। দেখুন এবার দুর্গা মূর্তিগুলো শুধু দেখুন, কি অসাধারণ। ঘর সাজাবার জন্য দেখুন এই যে দুর্গা প্রতিমা, কি ভারী বাবা। হ্যাঁ দেখুন কালেকশন কিন্তু প্রচুর রয়েছে, কি সুন্দর, প্রচুর। কামানটা দেখুন, এগুলো হটগুলো দেখুন, ভোগরা, এটা দারুণ। এখানে কচ্ছপ রাখা রয়েছে, ঘর সাজাবার প্রচুর জিনিস রয়েছে। এরা অ্যাকচুয়ালি সামন্ত রাজা, সেই জন্য এরা সেই রেড ফোর্টের মতো করে না, ওদের আন্ডারে এরা প্যাটার্ন রাজা। এটা হচ্ছে বড় গেট, ওদিকে ছোট গেট, আর পরীক্ষা দিয়ে ঘেরা ছিল, ক্যানেল দিয়ে ঘেরা ছিল, আর বৃষ্টির জলে জল হয়েছে। আর এটাকে বুচ্চার পার বলে। তো এইখানেই ওই কামানটা আনা হয়। মৃন্ময়ী যে মন্দিরে কামানটা দেখলেন, অষ্টমীর আগে গান পড়ার গানম্যান থাকবে, তারপরে তোপ বলবে, সন্ধি পূজার সময়তে পুরোহিত মশাই ওটা বাস হবে। তার আগে 3-4টা গেঠা বাস হবে, তারপরে এটা বাস হলে 12 বাড়ি সন্ধি পূজা আরম্ভ হয়। সেই ট্র্যাডিশন এখনো বজায় আছে। ভীষণ সুন্দর কিন্তু গেটটা, মানে মনে হচ্ছে যে রাজবাড়ির গেট বলে। আর এইখানে দেখুন, এইখানে রাজাদের বংশরা মানে সৈন্যরা থাকতো, এখানে রাজাদের সৈন্যরা থাকতো। আর যদি শত্রুপক্ষ মানে তখন বর্গীরা বেশি আসতো বলে, মারাঠারা যদি শুট করতো তাহলে ওদের গায়ে লাগবে না, কারণ এই হোলগুলো গর্তগুলো কোনাকুনি আছে, আড়াআড়ি আছে, আটকে যাবে। হ্যাঁ আটকে যাবে, আর ওরা করলে লেগে যাবে। আর এটা দেখুন, এটা দেখুন, রঘুনাথ সিং রাজা প্রথমত এরা উড়িষ্যা যায়, উড়িষ্যা দেখে যে রথ আছে, তো সেই টাইমে সেই টাইপের মতো একটা পাথরের রথ করেছিলেন। এবং এখন যে রাজাদের বংশধর আছে তারা এসে রাধাকৃষ্ণের মূর্তি এনে উল্টো রথে পুজো করে আবার নিয়ে চলে যায় এখানে। তো এরকম এই স্থাপত্যটা দেখুন, এগুলো আঁচগুলো আছে, এই আঁচগুলো এগুলো সব আমাদের যে আছে না রাজমঞ্চ, সেই টাইপের কিছুটা। আমার দেখা প্রথম পাথরের রথ, অনেক রথ দেখেছি রূপোর, সোনার, এটা হচ্ছে পিতলের, হ্যাঁ, আর এটা হচ্ছে পাথরের রথ। এটা ওই যে উনি বললেন উল্টো রথের দিন রাজ পরিবার এখানে এখনো প্রেজেন্ট, তারা নিয়ে আসেন রাধাকৃষ্ণের মূর্তি, এখানে পুজো করা হয়, তারপরে আবার সেই বিগ্রহ নিয়ে যাওয়া হয়। আর দেখুন এইখানে যেভাবে এই যে রথের চাকা, এখানে যে শৈলীটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক তার রাসমঞ্চে যেরকম চালা করা ওই রকম ঘরানার অনেকটা
এটা পাথর দিয়েই বানানো, পাথরের রথ। তো ওই ইয়েতে ভাবনায় বানানো হয়েছে। সব থেকে বড়টা আমাদের ভালো লাগে। এখন আমরা এলাম মদন মোহন মন্দিরে। ওই যে। আচ্ছা আসুন, এখন আমরা চলেছি একটা পোড়ামাটির অলঙ্কারের জন্য বিখ্যাত। এটার নাম হচ্ছে বিষ্ণুপুরের নগর দেবতা মদন মোহন, রাধা মদন মোহন। এটা তৈরি করেছিলেন মল্লরা দুর্জন সিং 1694 খ্রিস্টাব্দে। এখানে একটা কাহিনী আছে, 1742 খ্রিস্টাব্দে যখন বর্গী ভাস্কররা এখানে আক্রমণ করেন, তখন রাজা ছিলেন গোপাল সিং। তিনি খুব ধার্মিক ছিলেন। তিনি এই নগর দেবতার কাছে আত্মসমর্পণ করেন যে প্রভু বাঁচা রক্ষা করো। তখন নাকি স্বয়ং মদন মোহন এই কামান থেকে বর্গী ভাস্করকে বিতাড়িত করেন। আর এখানে টেরাকোটা মোটিভগুলো শুধু আছে এই আমাদের দক্ষিণ দিকে আর দক্ষিণের ভিতর দিকে, আর ওই তিন দিকে কোনো টেরাকোটা কাজ নেই। আর পিছনে আছে আপনার রান্নাবাড়ি, হ্যাঁ, ভোগ হয়। আর আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে নাট মন্দির। আমরা এখন এলাম দলমাদল কামান দেখতে। এই দেখুন সেই কামান। আচ্ছা, এখন আমরা দাঁড়িয়ে আছি একটা পেটাল হওয়ার কামান। এই কামানটার নাম দলমাদল কামান। দল মানে শত্রু, মদন দ্বারা নিধন হয়েছিল বলে দলমর্দন, অপবংশে দলমাদল। 1742 খ্রিস্টাব্দে যখন বর্গী ভাস্কররা এখানে আক্রমণ করেন, তখন রাজা ছিলেন গোপাল সিং। তিনি খুব ধার্মিক ছিলেন। তিনি ওই নগর দেবতার কাছে আত্মসমর্পণ করে যে বহুকে বাঁচা রক্ষা করো। তখন নাকি স্বয়ং মদন মোহন এই কামান থেকে বর্গী ভাস্করকে বিতাড়িত করেন। কিন্তু তা নয়, ভাস্করকে বিতাড়িত করবার জন্য গোপাল সিং এই কামানটা ব্যবহার করেছেন। এই কামানটা মাটির নিচে পড়েছিল 1919 সালে। ব্রিটিশ গভর্নমেন্ট ট্রেন দিয়ে তুলে রেখেছেন। এটা সারাবরফিল লেন্থ আছে, সারাবরফিল লেন্থ আর ডায়ামিটারটা 1.5 ফিট, 63টা রিং আছে। এটা ওয়েটটা পায় 120 কুইন্টাল। আর তখন তো বিহার উড়িষ্যা সব এক ছিল। তখন ওই কালেখা ঢাকাতে একটা আছে, জাহান কোথাও মুর্শিদাবাদে, আর একটা কামান। 3টে কামান নাকি ঢাকা নিবাসী জনার্দন কর্মকার তৈরি করেছে। 1925 সালে একজনই বানিয়েছিলেন এই তিনটে কামানি। 1925 সালে নজরুল এসেছিলেন, তিনি হেলন দিয়ে ফটো তুলেছিলেন। ওনার অগ্নিবীণা গ্রন্থে নাকি মলাটে ছিল বলে। দলমাদল কামান দেখে আমরা এখন এলাম ছিন্নমস্তা মন্দির। তো আমি আপনাদের দর্শন করাতে পারবো না, তার কারণ ক্যামেরা, মোবাইল কিছু ভেতরে অ্যালাউ নেই। আপনাদেরকে শুধুমাত্র ইনফরমেশনটাই দিচ্ছি। আর মন্দিরে ঢোকার দুপাশেই রয়েছে পূজার সামগ্রী। আপনারা যদি পুজো দিতে চান তাহলে এখান থেকে সামগ্রী নিয়ে পুজো দিতে পারেন। এই হচ্ছে মন্দির। বাইরে থেকে কিছুটা হয়তো দেখতে পাওয়া যাচ্ছে বিষ্ণুপুরের এই ছিন্নমস্তা মন্দির কিন্তু খুবই জাগ্রত। এখান থেকে যতটুকু দেখতে পাওয়া যাচ্ছে আমি চেষ্টা করছি জুম করে কিছুটা আপনাদের দেখানো। এই হচ্ছে মায়ের মন্দির। আমি এখন এলাম একই জায়গাতে দুটো মন্দির। এই হচ্ছে রাধা মাধব মন্দির, আর এই হচ্ছে ভেতরে ওটা হচ্ছে কালাচাঁদ মন্দির। দেখুন, যে কটা জায়গাতেই গেলাম ভীষণ সুন্দর করে কিন্তু মেনটেন করা হচ্ছে। তার কারণ এগুলো সবই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায়, তারাই সমস্তটা তত্ত্বাবধানে রয়েছেন। আর সমস্ত জায়গাতে আপনাদের একটা কথা বলি, ওয়াশরুম আছে, খাওয়ার জলের ব্যবস্থাও কিন্তু রয়েছে। কি সুন্দর করে সাজানো। এখন আমরা দাঁড়িয়ে আছি একটা মন্দির। এটা দেখুন, ওই যে উপরের টাওয়ারটা পিড়া দেউল আর্কিটেকচার, আর রূপগুলো বাংলা, আর হাতগুলো হচ্ছে ইসলামিক বা মোঘল বলে। এটা কৃষ্ণ সিংয়ের সহধর্মিণী শিরোমণি চূড়ামণি 1737 খ্রিস্টাব্দে এটা তৈরি করেছিলেন। এখানে ছিল আপনার রান্নাবাড়ি, পূর্বদিকে তুলসী মঞ্চ, হ্যাঁ, নাট মন্দির এবং নহবতখানা। ওইদিকে ইটের যে রয়েছে ওটা নহবতখানা, এক দোতলা। আর এখন যাচ্ছি কালাচাঁদ, এটা দেখে ব্যাক করবো। আর আমার নাম অচিন্ত কুমার ব্যানার্জি। আমি বিষ্ণুপুরে 1974 সালে কমার্স গ্র্যাজুয়েট, রামানন্দ কলেজ থেকে পাস করে তারপরে নানা অ্যাপ্লিকেশন করে, কিন্তু চাকরি পাই না। আর এই 74 সাল থেকে কন্টিনিউ আমি করে যাচ্ছি। এবং ভিক্টর ব্যানার্জি, সন্তু মুখার্জি, রমিলা থাপার, এস গোপাল, লংম্যানে চেয়ারম্যান, হ্যাঁ, বিনাদি, হ্যাঁ, যাত্রা অভিনেতা বিনাদি দাশগুপ্ত এবং পরিতোষ সেন একজন আর্টিস্ট ছিলেন, হ্যাঁ, চিত্র আর্টিস্ট, তাকেও গাইড করেছি।
আর সুনীল গঙ্গোপাধ্যায়, অনুপ কুমার, হ্যাঁ, আর অলকা গাঙ্গুলি এসব এসেছিলেন এরা এখানে যাত্রার সময়তে। সেই সময়তে আমি ওদের অনেক গাইড করেছি এবং একটা বই আছে পিকা ঘোষে করেছিলেন 17th সেঞ্চুরিতে, হ্যাঁ, টেম্পল টু লাভ, তাতে অ্যানরোলমেন্টে আমার নামও আছে। আমি কিছু ডকুমেন্ট ওখানে ওনাকে দিয়েছিলাম, একটা বই লিখতে সাহায্য করেছিলাম। আর এই এখনও পর্যন্ত আমি অনেক লোক যারা আসেন আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করে তাদের আমার কিছু বই আছে, সেই বইগুলো তাদেরকে যদি দরকার হয় তাদেরকে হেল্প করি, তাদের আর্কিটেকচার সম্বন্ধে তারা জানতে পারে। মানে বিষ্ণুপুরে আসলে আপনি কিন্তু অনেক পুরনো ইতিহাস ওনার কাছ থেকে জানতে পারবেন, যেটা আমি কিছুটা হলেও আমার ভিডিওতে শেয়ার করার চেষ্টা করলাম ওনার মাধ্যমে। উনি যেরকম বলেছেন সেটাই আমি তুলে ধরার চেষ্টা করলাম। আর আমি ওনার নাম্বার দিয়ে দেবো, যদি আপনারাও আমার মতো চান যে পুরনো ইতিহাসকে বিষ্ণুপুরের চাক্ষুষ দেখতে জানতে, তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে রাধা গোবিন্দ টেম্পল। রাধা গোবিন্দ টেম্পল। এটা কৃষ্ণ সিং রাজা 1726 খ্রিস্টাব্দে ওখানে যা লেখা আছে ওইটা তৈরি করেছিলেন। এই টাওয়ারটা উড়িষ্যা, এই একটা পাথরের নয়, এটা হচ্ছে ইটের রথ রয়েছে, ইটের একটা মিনিয়েচার রথ। আর ওই তিনটে মিলিয়ে জোড় মন্দির, ওইখানটাতে মেলাটা হয়, বিষ্ণুপুরে যে পোড়ামাটির হাটটা। দেখুন, বিষ্ণুপুরে এসে সেখানকার ফেমাস মতিচুর লাড্ডু যদি না খাই আর না নিয়ে যায়, তাহলে তো বিষ্ণুপুর ঘোরাটা কমপ্লিট হয় না। আমি এখন যেখানে এসছি সেটা হচ্ছে মতিচুর লাড্ডু তৈরির কারখানা। এই যে দাদা রয়েছেন এখানকার ওনার দায়িত্বে রয়েছেন, এই হচ্ছে পুরো কারখানাটা। আর এর ক্রেডিটটা কিন্তু আমার গাড়ি দাদার, যিনি আমাকে নিয়ে এসছেন, কারণ আমি এখানে কিছুই চিনি না। এই হচ্ছে মতিচুর লাড্ডু সবে তৈরি হয়েছে, আমি কারখানা থেকে নিয়ে যাব 10 টাকা পিস। আর একটা দাদা কি বলছিলেন, আরেকটা কি মিষ্টি আছে, বাটারস্কচ, সেটা তৈরি হচ্ছে আমি দেখলাম, তো সেটাও নিয়ে আসছে, ওটাও একটুখানি দেখি যে কীরকম মিষ্টিটা। দেখুন কত বড় বড় কড়াইয়ে এখানে, ওই দেখুন দুধ জাল হচ্ছে। ও বাবা, কি সুন্দর দেখতে, দেখেই তো মন ভরে যাচ্ছে। এটা বিক্রি হয় কি করে? কেটে পিস পিস করে, এটা 20 পিস করে। আচ্ছা, দাম কি? এটা দাম, এটা 15 টাকা দাম। এটা 15 টাকা পিস না? বাটারস্কচ মিষ্টি যেটা, এটা কিন্তু কম মিষ্টির আর কি। এই যে আমি কারখানা থেকে এই এতগুলো মিষ্টি নিয়ে নিয়েছি, আপনাদের তো দেখালাম। একদম অথেন্টিক জিনিস যদি আপনি নিয়ে যেতে চান, তাহলে কিন্তু এখানে আসতে পারেন। এখন এলাম লালবাগ দেখতে, এই হচ্ছে যাওয়ার পথ। আর একটা কথা বলি, বিষ্ণুপুরে যে কটা সাইট সিনের স্পট রয়েছে সবই কিন্তু গাড়ি একদম সামনেই দাঁড়াচ্ছে। এই দেখুন গাড়ি একদম, আপনাকে একটুখানি ওই 2-5 পা হাঁটলেই আপনি পৌঁছে যাবেন spot। এটা বেশ ভালো। এখন আমরা দাঁড়িয়ে আছি একটা জলাশয়, বড় দিঘি বা জলাশয়কে আমরা বাঁধ বলি। প্রয়াতে জলকষ্টের জন্য প্রতিরক্ষা বাহিনীকে মজবুত করবার জন্য বীরসিংহ রাজা 17th সেঞ্চুরিতে 8-9টা মতো দিঘি বা বাঁধ তৈরি করেছিলেন। তার মধ্যে এটা এখন বড় রয়েছে, এটার নাম হচ্ছে লাল দিঘি বা লাল বাঁধ। এবং এই লাল বাঁধের সম্বন্ধে একটা কাহিনী আছে। দ্বিতীয় রঘুরাজ সিং রাজা পাঠান সর্দার রহিমকে হত্যা করে ওনার ওয়াইফকে নিয়ে আসেন, তার নাম লালবাই। লালবাই দেখতে সুন্দরী নর্তকী হিসাবে, ওই যে বড় গেটটা দেখালাম, ওই দূরে একটু মহল ছিল নতুন মহল নামে, ওইখান থেকে রঘুনাথ সিং রাজা তার ইয়েকে মানে ওকে বাইজি রূপে আনে। ওই সবসময় লালবাইকে নিয়ে এখানে সবসময় নৌকা বিহার করতেন। তারপর কালক্রমে একটা সন্তান হলো, সেই সন্তানের অন্নপ্রাশনের সময়তেই রঘুনাথ সিং প্রচার করলেন যে একই আসনে সকল সম্প্রদায় ব্যক্তিকে নিমন্ত্রণ করা হবে এবং ব্যঞ্জন পরিবেশন করবে লালবাই নিজে, এবং সেই দিনই তার সন্তানকে উত্তরাধিকারী বলে ঘোষণা করা হবে এবং এই রাজ্যে ইসলামিক রুল চালু করা হবে। তখন ওনার যে সহধর্মিণী ছিলেন তার নাম চন্দ্রমা দেবী, এবং প্রজারাও বিক্ষুব্ধ হয়ে গেল, কেননা ওটা ইসলামিক মানে রুল চালু করা হবে এই রাজ্যে। সেই জন্য ওই রঘুনাথ সিং রাজার যে সহধর্মিণী ছিলেন তার নাম চন্দ্রমা দেবী। তিনি একটা গোপনে ওনার দেওয়ার অর্থাৎ গোপাল সিংয়ের সঙ্গে একটা মতলব আনলেন যে লালবাইকে, তার সন্তানকে এবং রঘুনাথ সিংকে মেরে ফেলা হবে। তখন সে জানতে পারে লালবাই তার সন্তানকে নিয়ে এইদিকে হয়ে একটা টানেল ছিল, ওদিকে চলে যাওয়ার পরিকল্পনা করছিল। সেই সময়তে বিক্ষুব্ধ বয়ারা বাইকটাকে ফুটো করে এখানে শরীর সমাধি করে দেয়। আবার অনেকে বলে তা নয়, লালবাইয়ের যে মহল ছিল সেই মহলের কাছে একটা বড় ইন্দারা ছিল, সেই ইন্দারাই তিনি আত্মহত্যা করে মারা যায়। তার 20 থেকে 25 বছর পরে কিছু বালা এবং কঙ্কাল পাওয়া হলো বলে এখানকার লোকেরা মনে করে যে ওখানে মারা গেছিলো। আর রমাপতি চৌধুরী বললেন যে এখানে মারা গেছিলো। তারপরে রঘুনাথ সিংও মারা হলো। রঘুনাথ সিংয়ের চিতাতে তার যে সহধর্মী চন্দ্রমা দেবী তিনি সহরণ করলেন, সেই জন্য বলে প্রতিঘাতিনী সতী।
তারপরে গোপাল সিং রাজা হন। এই হচ্ছে কাহিনী। আর এই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এটা হচ্ছে কলেজ। রামানন্দ প্রবাসী মরান রিভিউর সম্পাদক ছিল রামানন্দ কলেজ, এবং এটা 1945 সালে এটা তৈরি করেছিলেন। এবং এইখানে রামানন্দ চ্যাটার্জির সান্নিধ্যে রামকিঙ্কর বেজ একজন স্কাল্পচারের অধ্যাপনা করেছিলেন ওইখানে বিশ্বভারতীতে। কিন্তু তার আগে উনি ওখানে ছাত্রজীবন তারপরে অধ্যাপনা করেছিলেন। হ্যাঁ, এবং দেখি নাই ফিরে সমরেশ বসু লিখতে লিখতে মারা গেলেন। হ্যাঁ, ওই সমরেশ বসুর সম্বন্ধে। আর যামিনী রায় বেলিয়াচরে বাড়ি। তো আমাদের এখানে অনেকেই আর্টিস্টরা ছিলেন, তাদের বাড়িটা এখানে আমাদের রয়েছে। আর এই কলেজে আপনিও পড়াশোনা করেছেন? হ্যাঁ, এখানে পড়াশোনা করেছি। আর এখন বাজে 1:29 আর আমি লাঞ্চ করতে এসেছি আমি বাঙালি রেস্টুরেন্টে। খুব খিদে পেয়ে গেছে, অনেক কিছু ঘুরে ফেলেছি তো, সেই কারণে আমি নিয়েছি এখানে ভেজ থালি, সাদা ভাত, এখানে স্যালাড, এখানে শাক ভাজা, শুক্তো, এখানে আছে বেগুনি, পাঁপড় ভাজা, ডাল, ধোকার ডালনা। আর আমি আলাদা করে যেটা নিয়েছি সেটা হচ্ছে কচু পাতা চিংড়ি ভাপা, যেটা আমি বাঙালির কিন্তু একটা স্পেশাল ডিশ। এর আগে আমি ট্রাই করেছি, আমি জানি। আর মেয়ে এত কিছু খাবে না, যে কারণে ওর জন্য প্লেন রাইস নেওয়া হয়েছে। আর এখানে রয়েছে কাতলা দো পেঁয়াজা। ইয়ে বাবা, পেল্লাই পিস। লাল শাক দিয়ে আগে খাবো, প্রথম পাতে শাক, তারপরে তেতো। আচ্ছা, এবার বলি, এই ভেজ থালিটা কিন্তু পড়েছে 170 টাকা করে, আর কচু পাতা চিংড়ি ভাপা সেটা পড়েছে 260 টাকা। আমি বাঙালি রেস্টুরেন্ট ছাড়াও কিন্তু এখানে অনেক খাবার দাবারের দোকান রয়েছে যেখানে আপনি লাঞ্চ ছাড়তে পারবেন, আপনি সেটাও করতে পারেন। আমি এখন এলাম যেখানে বালুচরি শাড়ি তৈরি হয়, কারখানা। এই দেখুন, এখানে একটা বোনা রয়েছে, এই যে এখানে রয়েছে, দাদা রয়েছেন এখানে, আর বাকি এখন সবাই লাঞ্চের জন্য গেছে, লাঞ্চ টাইম। এই দেখুন, আলাদাই সুন্দর। এখানে সমস্ত সুতো রাখা রয়েছে বিভিন্ন রঙের, জড়ি, তার সাথে সুতো, সমস্ত। এই কালারটাও ভীষণ সুন্দর, ওটাও ভীষণ সুন্দর। ওটা ব্লু, এটা রেড কালারের হবে, দেখেই বোঝা যাচ্ছে। সুতো বোনা, এই দেখুন সুতোগুলো পুরো পেতে দেওয়া রয়েছে, ওটাতে ছিল না, এই যে এটাতে ব্লু। এবার আমি কিন্তু এসেছি অনুভব সিল্ক, ওনাদেরই দোকান আর ওনাদেরই প্রোডাকশান হাউস, ওটা ওখানে প্রোডাকশান ইউনিট আর ওনাদেরই দোকান। দেখুন, এটা হচ্ছে বালুচরি, দেখুন সেই ট্র্যাডিশনাল কাজ। কালারটা দেখুন, এটা ডুয়েল টোনের ওপর আছে। এটা কি সিল্কের আছে? বিষ্ণুপুর সিল্ক না? আচ্ছা, বিষ্ণুপুর সিল্কের কি দাম সব থেকে বেশি হয়? আচ্ছা, এই দেখুন ডুয়েল টোন, কালারটা কিন্তু মারাত্মক। এই দেখুন ডুয়েল টোনটা বুঝতে পারা যাচ্ছে। এটার দাম কীরকম আছে? 8500। আচ্ছা, 8500 টাকা। আর স্বর্ণচুরি মিনাকারি হয়, বেশি কাজ থাকে। এই যে সোনার, এই যে সোনালি কাজ, সুতোর কাজ থাকে আর কি, এই যে এই কারণে স্বর্ণচুরি। ও, রংটাও যেমন সুন্দর, আর তার উপরে যে কাজটা ফুটিয়ে তোলা হয়েছে সেটাও অসাধারণ, ভীষণ সুন্দর। এটার দাম কি আছে? 18,400। আমরা অনেকেই কিন্তু বিয়ের বেনারসি না কিনে তার সাবস্টিটিউট এগুলো কিনতেই পারি, এবং কিনেও থাকি, একটু লাইট ওয়েট হয় এই কারণে। বেশ সুন্দর। বিষ্ণুপুর আসলে চেষ্টা করবেন একটা কিনে নেওয়া যাওয়ার, যাতে ওয়ার্ড্রপে একটা থাকে যে বিষ্ণুপুর থেকে নিয়ে এসেছি। এই যে অনুভব শাড়ি সেন্টার, এখানেই কিন্তু আমি ভিডিও করার অপরচুনিটিটা পেয়েছি, সে কারণে ওনাদের কার্ডটাও আমি সাথে করে নিয়ে যাচ্ছি। আপনাদের তো স্যাম্পল দেখালাম। এখানে প্রচুর শাড়ি রয়েছে, বিষ্ণুপুর সিল্ক থেকে শুরু করে এখানকার বিভিন্ন রকম কলাক্ষেত্র, বালুচরি, স্বর্ণচুরি, মিনাকারি সমস্তটাই রয়েছে। তাহলে পরে আপনারা যদি চান যে এই দোকান থেকে কিনতে, সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি চান আমি নাম্বারটা প্রোভাইড করে দেবো। এখন এলাম পোড়ামাটির হাটে। এই হচ্ছে পোড়ামাটির হাট। সবে শুরু হচ্ছে, 4টে থেকে শুরু হয় দোকানপাট, সব তার আগে থেকেই বসতে শুরু করে দেয়। আর এই হাটটা কিন্তু 8টা অবধি থাকে, আর সপ্তাহে শুধুমাত্র শনি আর রবিবার দিনই কিন্তু আপনি এই পোড়ামাটির হাটটা পাবেন। তো যারা শনি রোববার বিষ্ণুপুর আসবেন মনে করছেন, তারা কিন্তু এখানে নিশ্চয়ই আসবেন। এখানে কিন্তু দাম অনেক কম, এবং আপনি বার্গেনিং করে
খুব সুন্দর সুন্দর জিনিস কিনে নিয়ে যেতে পারবেন। আজকের কিন্তু বিষ্ণুপুরের ভিডিওটা আমার এখানেই শেষ। এখন আমি ফিরে যাব স্টেশনে, আবারও রূপসী বাংলা করেই কিন্তু ফিরবো। তো আমি আজকে বিষ্ণুপুর খুব ভালো মতো ঘুরলাম। আপনি যদি এইভাবেই ঘুরতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে সমস্তটাই দেখা হয়ে যাবে। আমরা 12টা স্পট ঘুরেছি, তার সাথে পোড়ামাটির হাট ঘুরেছি, লাঞ্চের সময় গেছে। তো এখন 4টে বাজে, আর আমার বললাম গাড়ি ভাড়া ঘন্টায় দাদা 300 টাকা করে চেয়েছিলেন, আমি বলেছি আমি 250 টাকা করে দেবো। আপনি দরদাম করে নেবেন, টোটোও রয়েছে সেটা করেও আপনি ঘুরতে পারেন। ওনাদের টোটোদের ঘন্টায় 200 টাকা করে মানে ভাড়া আর কি। আর একটা কথা বলি, গাইড দাদার চার্জ কিন্তু 400 থেকে 450 টাকা, ওখানে ওনাদের যেটা কার্ডে লেখা রয়েছে। এইবার ওখানেও কিন্তু বার্গেনিং চলে, আপনি আপনার মতো করে বার্গেনিং করে নেবেন। তাহলে আজকের ভিডিওটা এটুকুই। কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এইরকম আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিশ্চয়ই নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।